জয় শ্রীকৃষ্ণ প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সবাইকে আবারও একবার মুক্তির পাঠশালার নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তাহলে পুরনো ক্লাসগুলোর মতো আজকেও আমরা একটি অঙ্কের সাজেশন সেট দেখে নেব, যেখানে নবোদয়ের জন্য গুরুত্বপূর্ণ 20টি অঙ্ক আমরা এক এক করে সমাধান, বিস্তারিত এবং ঠিক সমস্ত কিছু এক এক করে দেখব। তো চলো এক এক করে আমরা সাজেশন সেটের প্রশ্নগুলো দেখে নিই। এবং প্রত্যেকে বলবো, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই করে লাইক করবে। তো চলো আমরা চলে যাচ্ছি আজকের সাজেশন সেটের প্রথম প্রশ্ন। আমাদের কি বলেছে দেখো। প্রথম প্রশ্ন বলা রয়েছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যায় 8 অঙ্কটি কতবার আছে, অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত যতগুলো সংখ্যা হয় সেই সংখ্যাগুলো লিখতে গেলে 8 অঙ্কটিকে আমাদেরকে কতবার লিখতে হয় সেটা আমাদের উত্তর হয়ে যাবে। সঠিক উত্তর দেখো এক এক করে। প্রথমে দেখো আমরা লিখব 8, তারপরে 18, 28 8 থাকে, 38, 48, 58, 68, 78। ঠিক আছে, এরপরে কোথায় থাকছে দেখো, এরপরে হচ্ছে 98তে থাকে। মাঝখানে কি কি ছেড়ে গেছি, 80তে থাকে, 81তে থাকে, 82তে থাকে, 83তে 8 থাকে, 84, 85, 86, 87, দেখো 88তে দুটো থাকে এবং 89। তাহলে এই মোট আমাদের 8 গুলো থাকে, 8 এ থাকে 18, 28, 38 এইভাবে। আর 80, 81, 82, 88তে দুটো 8, তাহলে কতগুলো হলো দেখো, একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, এটাতে 18, 19, এটাতে হলো 20। তাহলে সর্বদা মনে রাখবে 1 থেকে 100 পর্যন্ত যে কোনো অঙ্ক, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, যে কোনো অঙ্ক যদি জানতে চায় প্রত্যেকটা অঙ্ক কতবার করে থাকবে, 20 বার করে থাকবে। অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যায় 8 অঙ্কটি কতবার আসবে, 8 এর বদলে 1 বলুক, 2 বলুক, 3, 4, 5, 6, 7, 8, 9, যে কোনো অঙ্ক বললে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 20, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, এবারে চলে যাব আমরা পরবর্তী অর্থাৎ দ্বিতীয় প্রশ্নে চলে যাব। দেখো কি বলেছে, এইটাই বহুবার নবোদয়তে আসে। ঠিক আছে, 5টি ঘন্টা যথাক্রমে 3, 5, 10, 15, 30 সেকেন্ড অন্তর বাজে। অর্থাৎ কি, একটি ঘন্টা 3 সেকেন্ড অন্তর অন্তর বাজতে থাকে। এখন বাজলো, আবার 3 সেকেন্ড পর, আবার 3 সেকেন্ড পর, আবার 3 সেকেন্ড পর এইভাবে বাজতে থাকে। পরবর্তী ঘন্টা সে তার 5 সেকেন্ড অন্তর অন্তর বাজে। এইভাবে একটা ঘন্টা 3 সেকেন্ড, আর একটা ঘন্টা 5 সেকেন্ড, আর একটা ঘন্টা 10 সেকেন্ড, এইভাবে 5টা ঘন্টা 15, 30 সেকেন্ড অন্তর অন্তর বাজতে থাকে। তাহলে জানতে চেয়েছে যদি তারা সকাল 8টায় একসাথে বেজে থাকে তবে আবার কত সময় পর একসাথে বাজবে। তাহলে যখনই এই ধরনের অঙ্ক থাকবে যে কয়েকটি ঘন্টা কিছু সময় অন্তর অন্তর বাজে, একসাথে কতক্ষণ পর পর বাজবে জানতে চাইলে কি করতে হবে, জাস্ট ওই সময়গুলোর লসাগু করে দিতে হবে, আর কিচ্ছু না। তাহলে প্রথম ঘন্টাটা বাজে 3 সেকেন্ড অন্তর, দ্বিতীয় ঘন্টাটা বাজে 5 সেকেন্ড অন্তর, তারপরে 10 সেকেন্ড, তারপরে 15 সেকেন্ড, তারপরে 30 সেকেন্ড অন্তর অন্তর বাজে পঞ্চম ঘন্টাটা। তাহলে কত সময় পর পর তারা একসঙ্গে বাজবে, আমরা জাস্ট এদের লসাগু করে দেবো। 3 দিয়ে দাও, 3 একে 3, 5, 10, 3 5 15, 3 10 30। এরপরে 5 দিয়ে দাও, 5 একে 5, 5 2 10, 5 একে 5, 5 2 10। এরপরে 2 দিয়ে দাও, 2 একে 2, 2 একে 2। তাহলে আমাদের লসাগু কত এলো দেখো, 3 গুণিতক 5 গুণিতক 2, অর্থাৎ 5 3 15, 2 30 সেকেন্ড আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। তাহলে প্রতি 30 সেকেন্ড অন্তর অন্তর ঘন্টাগুলো কি হবে, একসাথে বাজবে। তাহলে যদি 8টায় বেজে থাকে তাহলে আবার 8টার 30 সেকেন্ড পর, অর্থাৎ 8টা 30 সেকেন্ডে আবার একসঙ্গে ঘন্টাগুলো বাজবে। আমাদের শুধু জানতে চেয়েছে কত সময় পর বাজবে। তাহলে 30 সেকেন্ড পর আবার একসঙ্গে আবার ঘন্টাগুলো বাজবে। ঠিক আছে, চলো তৃতীয় প্রশ্ন আমাদের কি বলেছে দেখো। তৃতীয় প্রশ্ন বলেছে আমাদের 3টা ভগ্নাংশ দেওয়া রয়েছে, 2/10, 4/100 এবং 5/1000। এদেরকে কি করতে বলেছে, যোগ করতে বলেছে। সেই যোগফলকে দশমিকে প্রকাশ করো। তাহলে কাজ করব আমরা, যোগফলকে দশমিকে প্রকাশ করব কিভাবে, এই সংখ্যাগুলোকেই দশমিকে করে যোগ করে দাও, আরো সহজে চলে আসবে। তাহলে 2/10 দশমিকে করলে কত হয়ে যাবে, তোমরা জানো 0.2। 4/100 কত হয়ে যাবে, 0.04। আমরা কি জানি, নিচে যতগুলো শূন্য থাকে ওপরে লবের ডান দিক থেকে তত ঘর আগে দশমিক বসিয়ে দিতে হয়। 5/1000 কে আমরা লিখতে পারি 0.005। ব্যাস, এইগুলোকে কি করে দাও, জাস্ট এইগুলোকে আমাদের যোগ করে দাও।
আর কিচ্ছু করার প্রয়োজন লাগবে না। তাহলে 0.2, 0.04 এবং 0.005, যেই ঘরগুলো ফাঁকা থাকছে শূন্য দিয়ে ভরিয়ে দাও। 5, 4, 2, 0, 0.245 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কোনটাতে রয়েছে দেখো, অপশান সি তে রয়েছে। অপশান সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 0.2453 দাগে। ঠিক আছে, চলো 4 দাগে দেখো, 10 মিটার 10 কিমির কত শতাংশ? গতকালের সাজেশন সেটিও আমাদের এই ধরনের একটা প্রশ্ন ছিল যে একটা অন্যটার কত অংশ বা কত শতাংশ জানতে চাইবে। তখন আমরা কি শিখেছিলাম যে যার অংশ বলবে সেটাকে নিচে রাখবো, বা যার শতাংশ বলবে সেটাকে নিচে রাখবো। জানতে চেয়েছে দেখো 10 কিমির কত শতাংশ, 10 কিমির কত শতাংশ। তাহলে যার অংশ বা শতাংশ জানতে চাইবে সেটাকে নিচে রাখবো, যত বের করতে বলবে সেটাকে ওপরে লিখবো। এবারে দেখবো এখানে যদি শতাংশ বলে 100 দিয়ে গুণ করব, বা শতকরা বললে 100 দিয়ে গুণ করব। শুধু যদি অংশ বলা থাকে, বা শুধু যদি অংশ জানতে চাই, কি রকম না বলবে 10 মিটার 10 কিমির কত অংশ, তাহলে এখানে 100 দিয়ে গুণ করব না। শতাংশ বা শতকরা বলেছে তাই 100 দিয়ে গুণ করব। এবারে আমাদের এককগুলো দেখো একই নেই, নিচেরটা কিলোমিটার রয়েছে, ওপরেটা মিটার রয়েছে, এককগুলোকে একই করতে হবে। তাহলে ওপরে তো 10 মিটার থাকলো, নিচে 10 কিলোমিটারকে মিটারে করে নেবো। আমরা প্রত্যেকেই জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে 10 কিলোমিটার সমান কত হয়ে যাবে? 10,000 মিটার। ডান দিকে 100 দিয়ে গুণ করে দাও, তাহলে আমাদের কত হয়ে যাবে দেখো, ওপরে 10 মিটার, নিচে 10,000 মিটার, গুণ আমাদের 100। কাটাকাটি করো, ওপরে দুটো একে 3টা শূন্য, নিচের 3টা শূন্য কেটে গেল, তাহলে আমাদের থাকলো কত? 1/10। 1/10কে যদি আমরা দশমিকে প্রকাশ করি তাহলে আমাদের কত হয়ে যাবে? 0.1 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। যেহেতু আমরা শতাংশ করেছি তাই শেষে আমরা পার্সেন্ট চিহ্নটাকে দিয়ে দেবো। 0.1%, অপশান এ আমাদের সঠিক উত্তর। তাহলে শতাংশ বললে 100 দিয়ে গুণ, শুধু অংশ বললে 100 দিয়ে গুণ করতে হবে না, শুধু ভগ্নাংশটাকে আমরা সমাধান করব। অপশান এ আমাদের সঠিক উত্তর 4 দাগে। চলো 5 দাগের প্রশ্ন কি বলেছে দেখো, 5 দাগে সাধারণ একটা সরল দেয়া রয়েছে বদমাশ নিয়মে। তাহলে এক এক করে চলো, আমি প্রথমে অঙ্কটাকে তুলে নিই আবার নতুন করে। 10 যোগ 4 ভাগ 2 বিয়োগ 3 গুণ 2 যোগ 4 ভাগ 2 গুণ 2 বিয়োগ 4। তাহলে আমরা ভি বদমাস নিয়ম অনুযায়ী আমাদের জানি প্রথম আমাদের ভাগের কাজ হয়। তাহলে ভাগ কোথায় কোথায় রয়েছে? এই যে ভাগ রয়েছে, এই যে ভাগ রয়েছে, তাহলে দুটোকে আগে ভাগ করে দাও। 4কে 2 দিয়ে ভাগ করলে 2, আর যেখানে যা কিছু রয়েছে সমস্ত কিছু দেখো রেখে দিয়েছি। আবার এখানে এই ভাগটা করলে কত হয়ে যাবে? 2। তাহলে এইটাকে ভাগ করে আমাদের 2 এসছে, এইটাকে ভাগ করে আমাদের 2 এসছে। ব্যাস, ভাগের কাজ কমপ্লিট। এরপরে গুণের কাজ। গুণ কোথায় কোথায় রয়েছে? এই যে 3 আর 2 গুণ আছে, 2 আর 2 গুণ আছে, তাহলে এদেরকে গুণ করো। আর যেখানে যা আছে রাখলাম। তাহলে 3 আর 2 গুণ করে 6, এইটাকে গুণ করে 6 এলো লিখলাম। 2 আর 2 গুণ করলে কত হলো? 4, এইটাকে গুণ করলে 4 রাখলাম। ব্যাস, এবারে আমাদের যোগ আর বিয়োগ। এরপরে আমরা জানি যে সরলের অঙ্কে যদি শুধুমাত্র কেবলমাত্র যোগ আর বিয়োগ থাকে তাহলে কি করতে হয়? যোগ চিহ্নের সংখ্যাগুলোকে আলাদাভাবে যোগ করতে হয়, এবং বিয়োগ চিহ্নের সংখ্যাগুলোকে আলাদাভাবে যোগ করতে হয়, করে দুজনকে বিয়োগ করতে হয়। যোগ চিহ্নযুক্ত সংখ্যাগুলোকে আলাদা যোগ করব, বিয়োগ চিহ্নযুক্ত সংখ্যাগুলোকে আলাদা যোগ করব, করে দুটোকে বিয়োগ করে দেব। তাহলে এটা যোগ করলে আমাদের কত হয়ে যাবে দেখো, 10 2 12, 12 আর 4 কত হয়ে যাবে? 16, 6 আর 4 যোগ করলে কত হয়? 10, 16 থেকে 10 বাদ দিলে 6, অপশান সি আমাদের সঠিক উত্তর। একদম চলে এলো 5 দাগের অপশান সি আমাদের সঠিক উত্তর চলে এলো। তাহলে প্রথমে ভাগ, দুটো ভাগ ছিল করেছি, এরপরে গুণ, দুটো গুণ ছিল করেছি, এরপরে কেবলমাত্র যোগ আর বিয়োগ চিহ্ন হয়ে গেছে, তাই যোগ চিহ্ন যুক্ত সংখ্যাগুলোকে আলাদা যোগ করব, এবং বিয়োগ চিহ্নযুক্ত সংখ্যাগুলোকে আলাদা যোগ করব, করে দুজনকে বাদ দেব। 16 থেকে 10 বাদ দিলে 6 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ঠিক আছে, চলো পরবর্তী 6 দাগের প্রশ্নে চলে যাচ্ছি। 6 দাগের প্রশ্নে কি বলা রয়েছে দেখো, 1000 এর 25%, 25% মানে আমরা কি জানি? 25/100। তারপরে আবার এ রয়েছে 30% মানে কি? 30/100। 20% মানে কি? 20/100। তাহলে যখনই পার্সেন্ট বলবে আমরা জানি সেটা বাই 100 লিখতে হয়। এরপরে তোমরা জানো এর মানে গুণ চিহ্ন, তাই যেখানে যেখানে এর লেখা রয়েছে গুণ চিহ্ন দিয়ে দাও।
যেখানে যেখানে এর লেখা রয়েছে গুণ চিহ্ন দিয়ে দাও। ব্যাস, এবারে সমাধান করো। দেখো এখানে 1000-এর 3টা শূন্য কেটে দিলাম, তাহলে উপরে 3টা শূন্য কেটেছি মানে নিচেও আমাদেরকে 3টা শূন্য কাটতে হবে। তাহলে প্রথম 100 দুটো এবং পরবর্তী 100-র একটা, এই 3টা শূন্য কেটে গেলাম। এরপরে দেখো 30-এর একটা শূন্য কাটলাম, তার নিচে যে 10 আছে তার একটা শূন্য কেটে দিলাম। 20-র একটা শূন্য কাটলাম এবং 20-র নিচে 100 আছে তার একটা শূন্য কেটে দিলাম। তাহলে ওপরে আমাদের কি কি পড়ে আছে? 25 পড়ে আছে, 3 পড়ে আছে, 2 পড়ে আছে। এরপরে দেখো ওপরের 2 আর নিচের 10 কেটে দিলাম, 2 5 10। নিচের 5 আর ওপরের 25 কেটে দিলাম, 5 5 25। তাহলে নিচে সমস্ত কিছু কেটে গেছে, ওপরে আমাদের 5 পড়ে আছে আর 3 পড়ে আছে। তাহলে 5 আর 3 গুণ করলে আমাদের কত হয়ে যাবে? 15 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। তাহলে আমাদের 1000-এর 25%, তার আবার 30%, তার আবার 20% বের করতে বলেছিল। আমরা জানি যে কোনো পার্সেন্ট, 2% মানে কি 2/100, যে কোনো পার্সেন্ট মানে সেটা বাই 100, এবং এর মানে আমরা জানি গুণ। তাই আমরা প্রত্যেকটাকে প্রথমে পার্সেন্টগুলোকে ভগ্নাংশে লিখেছি, লেখার পরে এর ছিল, গুণ চিহ্ন দিয়ে কাটাকুটি করে সমাধান করেছি। 5 গুণিতক 3 15 আমাদের উত্তর চলে এসছে অপশান বি। চলো 7-এর দাগের প্রশ্ন এখানে তো অসম্পূর্ণ থেকে গেছে। চলো একটা প্রশ্ন আমাদের অসম্পূর্ণ থেকে গেছে, এটা কমপ্লিট হয়নি, ঠিক আছে। তাহলে আজকের 20টা সাজেশন সেটের মধ্যে একটা কমে গেল, আমরা 19টা সমাধান করব। 7-এর দাগের প্রশ্ন এখানে কমপ্লিট করা হয়নি, ভুলবশত অসম্পূর্ণ থেকে গেছে। চলো চলে আসছি আমাদের 8-এর দাগের প্রশ্নে চলে আসছি। 1 কিলোমিটার সমান আমাদের জানতে চেয়েছে কত ডেসিমিটার। 1 কিলোমিটার সমান কত ডেসিমিটার, এইগুলোর জন্য তোমাদেরকে একটা ছক শেখানো ছিল, কি না কিলোমিটার, যেটাকে আমরা শর্টে কিমি লিখতাম। এরপরে হেক্টোমিটার, শর্টে হেমি লিখি। এরপরে হচ্ছে ডেকামিটার, সেটা শর্টে আমরা সেটাকে কি লিখি? ডেকামি। এরপরে আমরা লিখি মিটার, তারপরে আমরা লিখি ডেসিমিটার, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটারকে আমরা শর্টে লিখি ডেসিমি। হয়েছে। এরপরে আমরা লিখি কি? সেন্টিমিটারকে শর্টে লিখে থাকি আমরা সিমি, সেমি সংক্ষেপে। মিলিমিটারকে আমরা সংক্ষেপে কি লিখে থাকি? মিমি। হয়েছে। এবারে দেখতে হবে কার সঙ্গে কার সম্পর্ক। কিলোমিটারকে ডেসিমিটারে করতে হবে, কি কিলোমিটারকে ডেসিমিটার, এই যে কিলোমিটার থেকে কত দূর পর্যন্ত যাব? ডেসিমিটার পর্যন্ত যাব। তাহলে বাকি ঘরগুলোতে আমাদের কি বসিয়ে দাও? শূন্য বসিয়ে দাও। তাহলে 1 কিলোমিটার সমান কত চলে এলো? দেখো 1 কিলোমিটার সমান একের পেছনে 4টা শূন্য, অর্থাৎ 10,000 ডেসিমিটার। অপশান এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। 1 কিলোমিটার সমান কত ডেসিমিটার? 10,000 ডেসিমিটার। এই ছকটা আমাদের সুন্দর করে মনে রাখতে হবে। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। গ্রাম বললে কিলোগ্রাম, হেক্টোগ্রাম, ডেকাগ্রাম, গ্রাম, ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, মিলিগ্রাম। এগুলো সুন্দর করে মনে রাখতে হবে। তাহলে দেখবে কার সঙ্গে কাকে কাকে কিসে পরিণত করতে হবে। 1 কিলোমিটার সমান 10,000 ডেসিমিটার। চলো 9 দাগে অঙ্কে চলে আসো। কোন বৃহত্তম সংখ্যার দ্বারা 171 ও 251 কে ভাগ করলে? আমরা সর্বদা জানি, ধরো আমাদেরকে যদি এইটাকে ভাগ করতে দেয়, আমরা কি বলি বলতো? 10 কে 5 দ্বারা ভাগ করো। আমরা মুখে বলি না 10 কে 5 দ্বারা ভাগ করো, তখন আমরা 10 কে ভেতরে লিখি, 5 কে বাইরে রাখি। অর্থাৎ কি, যাকে ভাগ করতে বলবে সে সর্বদা আমাদের ভেতরে থাকবে, অর্থাৎ সে আমাদের কি হয়ে যাবে? ভাজ্য হয়ে যাবে। যেটা দ্বারা ভাগ করতে বলবে সেইটা আমাদের কি হয়ে যাবে? ভাজক হয়ে যাবে। এই যে বললো 10 কে 5 দ্বারা, তাহলে দ্বারা বললে সেটা আমাদের কি হয়? ভাজক। এবারে আমাদের বলেছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 171 ও 251 কে ভাগ করলে? তাহলে 171 এবং 251 কে ভাগ করব, কে মানে এগুলো ভেতরে থাকবে। আমাদের বাইরের সংখ্যাটা বের করতে বলেছে, অর্থাৎ ভাজক বের করতে বলেছে। তাহলে আমরা জানি ভাজক এইগুলোর থেকে ছোট হয়। আরো তোমাদের সহজ ভাষায় কি বলা ছিল, যে দেখবে এই দ্বারা কথাটা কোথায় লেখা রয়েছে? সংখ্যাগুলোর প্রথমে লেখা রয়েছে না পরে লেখা রয়েছে? যদি দ্বারা কথাটা সংখ্যাগুলোর প্রথমে লেখা থাকে তাহলে গসাগু করতে হয়। যদি দ্বারা কথাটা সংখ্যাগুলোর পরে লেখা থাকে তাহলে আমাদের লসাগু করতে হয়। দ্বারা কথাটা সংখ্যাগুলোর আগে থাকলে গসাগু, দ্বারা কথাটা সংখ্যাগুলোর পরে থাকলে লসাগু করতে হয়। দ্বারা বলতে পারে বা দিয়ে কথাটাও ব্যবহার হতে পারে। এবারে তাহলে আমাদের কি করতে হবে? 171 এবং 251 গসাগু করতে হবে। কিন্তু
মাঝখানে একটা কিন্তু আছে, কি কিন্তু? না যদি অঙ্কে আমাদের ভাগশেষ উল্লেখ থাকে, বলেছে দেখো 171 ও 251 কে ভাগ করলে 3 এবং 6 ভাগশেষ থাকে। কত কত ভাগশেষ থাকবে? 3 এবং 6 ভাগশেষ থাকবে। তাহলে যখন ভাগশেষ উল্লেখ থাকবে তখন আমাদের কি করতে হবে? প্রথমে সংখ্যাগুলো থেকে ভাগশেষকে বিয়োগ করব, বিয়োগ করে যে সংখ্যাগুলো আসবে তাদের গসাগু করব। গসাগু তো আমরা করব, কিন্তু কখন করব, কিভাবে করব? না আগে সংখ্যাগুলো থেকে ভাগশেষ যেটা দেয়া আছে সেই ভাগশেষগুলোকে বিয়োগ করব, বিয়োগ করলে আমাদের যে সংখ্যাগুলো আসবে তাদের গসাগু করব। তাহলে দ্বারা কথাটা প্রথমে থাকলে গসাগু। 171 থেকে 3 বাদ দিলে 168, 251 থেকে 6 বাদ দিলে আমাদের কত হয়ে যায়? 245। তাহলে 168 আর 245 আমরা কি করব? গসাগু করব। করো, 3 দাও, 3 5 15, 1 নামলে 18, 3 6 18, 3 3 তো যাবে না, 3 তো যাবে না, এটা তাহলে কতই যাবে? 5 তো যাবে না, 7 দেখা যাক। 7 2 14, 2 নামলো 28, 7 4 28, 7 3 21, 3 নামলো 35, 7 5 35, হ্যাঁ 7 চলে গেল। তাহলে গসাগু আমাদের কত চলে এলো? 7। অপশান সি আমাদের সঠিক উত্তর। তাহলে দ্বারা কথাটা প্রথমে থাকলে গসাগু, কিন্তু যদি ভাগশেষ উল্লেখ থাকে তাহলে আগে সংখ্যাগুলো থেকে ভাগশেষগুলোকে বিয়োগ করব, তারপরে সেই সংখ্যাগুলোর আমরা গসাগু নির্ণয় করব। এই অঙ্কে আমাদের গসাগু চলে আসবে 7। তাহলে বৃহত্তম সংখ্যাটা আমরা কত পেয়ে গেলাম? 7 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। চলো 10 দাগের অঙ্ক কি বলেছে দেখো, নিম্নলিখিত কোনটির মান শূন্যের নিকটবর্তী? কোনটির মান সব থেকে শূন্যের কাছে হবে সেটা আমাদেরকে বের করতে হবে। 4টে অপশান দেওয়া রয়েছে, কোনটার মান সব থেকে শূন্যের কাছে? ঠিক আছে, শূন্যের কাছাকাছি সব থেকে কে? তাহলে দেখো প্রথমটা কি রয়েছে, একদম এর দাগে কি রয়েছে? 0.09 বর্গ। আচ্ছা যদি বর্গ করি আমরা কি হবে? আমাদের হয়ে যাবে 0.008। কেন? আমরা জানি, এই যে দেখো আমি ডান দিকে দেখাচ্ছি, 0.09কে 0.09 দিয়ে গুণ করতে হবে। বর্গ মানে কি জানি আমরা? সেই সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হয়। তাহলে 9 আর 9 গুণ করলে 81। এখানে দুটো অঙ্ক পরে দশমিক, এখানে দুটো অঙ্ক পরে, তাহলে মোট 4 ঘর আগে দশমিক বসে যাবে। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, এই আমাদের চলে এলো 0.008। বিয়েরটা তো আমাদের রয়েইছে 0.09, তাহলে ওকে কিচ্ছু করার দরকার নেই। সি এরটা আমাদের কি বলেছে দেখো, প্রথমে 1 থেকে 0.9কে বিয়োগ করব, বিয়োগফল যা হবে তা বর্গ করব। 1 থেকে 0.9 বাদ দিলে কত হবে গো? 0.1। এই যে আমি ডান দিকে বিয়োগ দেখাচ্ছি দেখো, 1 থেকে 0.9 বাদ দেব, তাহলে 10 থেকে 9 গেলে 1, এখানে 0 থেকে যাবে, তার কি করতে হবে? বর্গ করতে হবে। তাহলে 0.1কে আমাদের বর্গ করলে কত হয়ে যাবে? 0.0। কি করে? 0.1কে যদি আমরা 0.1 দিয়ে গুণ করি, তাহলে 1কে 1 দিয়ে গুণ করলে তো 1 আসে, এখানে 1 ঘর, এখানে 1 ঘর, 2 ঘর আগে দশমিক বসে যাবে। হয়ে গেল। অপশান চলে আসো, শেষ অপশান ডি তে চলে আসো। তাহলে ডি তে কি বলেছে, যে 1 থেকে 0.9 বর্গকে বিয়োগ করব। তাহলে 0.9 বর্গ কত হয়ে যাবে গো? 0.81। 9 বর্গ 81, 2 ঘর আগে দশমিক বসে যাবে। 1 থেকে যদি আমরা 0.81কে বিয়োগ করি কত আসবে? 10 থেকে 1 গেলে 9, এখানে রয়েছে 9, 9 থেকে 8 গেলে 1, তাহলে হয়ে যাবে 0.19। এবারে আমাদের দেখতে হবে, এই যে আমাদের 4টা সমাধান বেরিয়েছে, কোনটার মান শূন্যের কাছে? শূন্যের কাছে কথার অর্থ কি? সব থেকে ছোট যেটা হবে সেটাই তো শূন্যের কাছাকাছি মান হবে। ঠিক আছে, আমাদেরকে যদি বলে 1 3 5 8 এর মধ্যে কে শূন্যের কাছে পড়ে, সব থেকে যে ছোট সেটাই শূন্যের কাছে পড়বে। আমার কথাটা কি বোঝা গেছে? নিম্নলিখিত কোনটির মান শূন্যের নিকটবর্তী, অর্থাৎ যে মানটা সব থেকে ছোট হবে সেই তো শূন্যের কাছাকাছি পড়বে। তাহলে দেখবো এই 4টার মধ্যে সব থেকে ছোটকে, 4টে সংখ্যাকে লিখে ফেলি কাছাকাছি। প্রথমটা এসছে 0.0081, তারপরেরটা এসছে 0.09, তারপরেরটা এসছে 0.01, তারপরেরটা এসছে 0.19। এবারে আমরা জানি দশমিক সংখ্যার বড় ছোট কিভাবে বের করতে হয়, না একটা একটা করে অঙ্ক দেখতে হয়। প্রত্যেকের তো দশমিকের আগে শূন্য আছে, তাহলে বুঝতে পারছি না কে বড় কে ছোট। এরপরে এর আছে 0, এরও আছে 0, এরও আছে 0, এর আছে 1, তাহলে এ বড় হয়ে গেল, একে ক্যান্সেল করে দেব, আমাদের ছোটটা নিয়ে কাজ।
এরপরে এদের তিনজনের শূন্য শূন্য করে আছে, বুঝতে পারছে না কে বড় কে ছোট। এর পরেরটা চলে যাও, এর আছে শূন্য, এর আছে ৯, এর আছে ১, তাহলে ১, ৯, ০, তাহলে সব থেকে ছোট কে হয়ে যাবে? 0.0081 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কখনো দশমিকের অঙ্ক একসাথে ধরবে না। আমরা যেমন পড়ি তেমন করে, এই যে 0.0081 আমরা বলছি যেমন 0.0081 আমরা দেখবো ওইভাবে। যখন বড় ছোট আমরা বিবেচনা করব দশমিক সংখ্যার, একটা একটা করে অঙ্ক দেখবো যে দশমিকের পরে প্রথম অঙ্কটা ওদের কত রয়েছে দেখি মিলে গেছে, তাহলে তারপরের অঙ্কটা দেখি। এইভাবে দেখতে থাকলে সব থেকে ছোট আমাদের কত হয়ে যাবে? 0.0081। তাহলে 0.0081 কোনটা ছিল গো? অপশন এ তে ছিল। তাহলে অপশন এ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আমাদের বের করতে বলেছে শূন্য এর নিকটবর্তী, অর্থাৎ কোন সংখ্যাটা শূন্যের সব থেকে কাছে পড়বে। যেই সংখ্যাটা সব থেকে ছোট সেই শূন্যের কাছে পড়বে। ঠিক আছে, চলে আসবো আমরা পরবর্তী 11 দাগের প্রশ্ন। দেখো 11 দাগের প্রশ্নে জানতে চেয়েছে 4 অঙ্কের মোট সংখ্যার সংখ্যা, অর্থাৎ 4 অঙ্কের মোট কতগুলো সংখ্যা আছে। বলতে কি রকম, আমাদেরকে যদি বলে 1 অঙ্কের কতগুলো সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8 9, যখনই 10 লিখছি তখনই সেটা 2 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে 1 অঙ্কের কতগুলো সংখ্যা আছে, দেখো 9টি। 2 অঙ্কের কতগুলো আছে, 10 11 12 13 ডট 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 করে 95 96 97 98 99। যখনই 100 লিখতে যাচ্ছি তখন কিন্তু 3 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে 2 অঙ্কের সংখ্যা শুরু হয় 10-এ, শেষ হয় 99-তে। তাহলে 2 অঙ্কের কতগুলো সংখ্যা হয়, গুণে দেখবে 90টা। তাহলে তোমরা বলবে এইভাবে কি আমরা গুনতে থাকবো? অনেকটা সময় চলে যাবে। তাহলে খুব সহজে আমরা কিভাবে পাবো? যে কোনো অঙ্কের মোট কতগুলো সংখ্যা রয়েছে যদি জানতে চায়, কি করবে? 9 লিখে তার পেছনে বাকিগুলোকে শূন্য লিখে দেবে। তাহলে এই আমাদের 4 অঙ্কের মোট কতগুলো সংখ্যা রয়েছে? 90,000টা। 1 অঙ্কের কতগুলো? 9টা। 2 অঙ্কের কটা আছে? 90টা। 3 অঙ্কের কটা সংখ্যা আছে? 900টা। 4 অঙ্কের কটা আছে? 9,000টা। 5 অঙ্কের কটা আছে? 90,000টা। তাহলে যেই অঙ্কের বলবে 9 লিখে তার পেছনে বাকিগুলোকে শূন্য লিখে দেবে, আমাদের উত্তর পেয়ে যাব। আমাদের যদি জানতে চাই 2 অঙ্কের মোট কতগুলো সংখ্যা আছে, আমরা বলে দেব 90টা। তাহলে 9 লিখে বাকিগুলো শূন্য দিয়ে দিলে আমরা পেয়ে যাব সেই অঙ্কের মোট কতগুলো সংখ্যা আছে। তোমরা গুণে দেখবে 10 থেকে 99 পর্যন্ত 90টাই অঙ্ক হয়, 90টা সংখ্যা হয়। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কত? 9000। দেখো অপশন ডি তে রয়েছে। 11 দাগে আমাদের উত্তর হয়ে যাবে অপশন ডি। চলো 12 দাগে চলে আসছো। 12 দাগে দেখো বলা দিয়ে রয়েছে 6048-এর আমরা যদি বর্গমূল করি 78 আসবে। তাহলে এইখানে দুটো বর্গমূল রয়েছে, সেই দুটোর বর্গমূলের বিয়োগফল বের করতে বলেছে। আমরা শিখেছি যে কোনো দশমিক সংখ্যার যদি বর্গমূল বের করতে বলে আমরা কি করি? আমাদের প্রথম কাজ হচ্ছে, আমি একবার তুলে ফেলি 0.6084, সেখান থেকে 0.006084 এই দুটো অঙ্ককে বিয়োগ করব। ঠিক আছে, দেখো তাহলে প্রথমে তো এদেরকে আমাদের বর্গমূল করতে হবে। আমরা শিখেছি যে কোনো দশমিক সংখ্যার বর্গমূল করতে হলে তাদেরকে আগে ভগ্নাংশে লিখে ফেলো, খুব সহজে। এটাকেও ভগ্নাংশে লিখে ফেলো। যখনই দশমিক সংখ্যার বর্গ 1 2 3 4 5 6, আমরা ভগ্নাংশ জানি যে দশমিকের পরে যা থাকে লিখে ফেলতে হয়, হরে কত লিখতে হয়, দশমিক লিখে তার ডান দিকে যতগুলো 1 লিখে দশমিকের ডান দিকে যতগুলো অঙ্ক থাকে ততগুলো শূন্য লিখতে হয়। তাহলে ভগ্নাংশে হয়ে গেল। এরপরে একদম সহজ কাজ কি না, যে কোনো ভগ্নাংশ সংখ্যার বর্গমূল কিভাবে বের করতে হয়? লবের বর্গমূল লবে লিখে দিতে হয়, হরের বর্গমূল হরে লিখে দিলেই কাজ শেষ। তাহলে 6084-এর বর্গমূল কত বের করারই দরকার নেই, অঙ্কে দেয়া আছে দেখো 6084-এর বর্গমূল 78। 1000-এর বর্গমূল কত? 4টা শূন্য। এখানে দেখো নিচে 4টা অঙ্ক ছিল, তাহলে 4টা শূন্য হবে। 10,000-এর বর্গমূল কত হয়ে যাবে? 100। কারণ তোমরা জানো নিচে যতগুলো শূন্য থাকে বর্গমূলে তার অর্ধেক হয়ে যায়। 4টা শূন্য থাকলে বর্গমূলে থাকবে 2টা শূন্য, 2টো শূন্য থাকলে বর্গমূলে 1টা শূন্য থাকবে, 6টা শূন্য থাকলে বর্গমূলে 3টা শূন্য থাকবে। ঠিক আছে, কখনো বিজোড় সংখ্যক শূন্য থাকলে তার বর্গমূল হবে না। এবার একই রকম ভাবে এখানে 6084-এর বর্গমূল কত? 78। এখানে কটা শূন্য আছে দেখো? 6টা শূন্য আছে, তাহলে বর্গমূলে কটা শূন্য চলে আসবে? 3টা শূন্য চলে আসবে। এই আমাদের উত্তর দাঁড়িয়ে গেছে। তাহলে দশমিক সংখ্যার বর্গমূল বললে আগে তাদেরকে ভগ্নাংশে লিখবো,
লেখার পরে দশমিকের লবের বর্গমূল লবে লিখবো, হরের বর্গমূল হরে লিখবো। এবার এদেরকে বিয়োগ করে দাও। বিয়োগ আমরা কি লিখবো, যেহেতু উত্তরগুলো দশমিকে আছে তাই এগুলোকে দশমিকে করে দাও। 78/100কে আমরা লিখতে পারি 0.78। 78/1000কে আমরা লিখতে পারি 0.078। এদেরকে বিয়োগ করে দাও। আমি বিয়োগটা ডান দিকে দেখাচ্ছি, দেখো 0.078 বিয়োগ করো। 10 থেকে 8 গেলে 2, এখানে 7 রয়েছে, 0 বসে গেল। এখানে কত রয়েছে 7, তাহলে আমাদের হয়ে যাবে 0.702। দেখো অপশান সি তে রয়েছে, অপশান সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 0.702। অপশান সি আমাদের সঠিক উত্তর। আশা করি প্রত্যেকের বোঝা গেছে। চলে আসবো আমরা পরবর্তী অঙ্ক। এখানে তাহলে উত্তর আমাদের চলে এলো 0.702। চলো পরবর্তী অঙ্ক 13 দাগে দেখো, 200 অপেক্ষা ক্ষুদ্রতম কতগুলি সংখ্যা, 200 অপেক্ষা ক্ষুদ্রতর কতগুলি সংখ্যা 3 অথবা 5 দ্বারা বিভাজ্য। তাহলে 3 দ্বারা, হয় 3 দ্বারা ভাগ যাবে, না হয় 5 দ্বারা ভাগ যাবে। এইরকম 200 থেকে ছোট কতগুলো সংখ্যা আছে বের করা একদমই সহজ। ঠিক আছে, আমাকে যদি বলে 200 অপেক্ষা ক্ষুদ্রতর মানে কি, 1 থেকে 200 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে যারা কিনা 3 দিয়ে ভাগ যায়। আমাকে যদি জানতে চাই 1 থেকে 200 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে যারা কিনা 3 দ্বারা ভাগ যায়, আমি খুব সহজে বলে দেবো 66টা। কেন না, 1 থেকে 200 পর্যন্ত মোট কতগুলো সংখ্যা হয় গো, 200টা। তাকে 3 দিয়ে ভাগ করো, দেখবে তোমরা পেয়ে যাবে 66 দশমিক সামথিং পেয়ে যাবে। তাহলে কতগুলো অঙ্ক থাকবে 3 দ্বারা ভাগ যাবে, 66টা। ঠিক আছে, পেয়ে গেলাম। এরপরে একই রকম ভাবে আমাদেরকে যদি জানতে চাই 1 থেকে 200 পর্যন্ত এমন কতগুলো সংখ্যা থাকবে যারা কিনা 5 দ্বারা ভাগ যাবে। 1 থেকে 200 পর্যন্ত এমন কতগুলো সংখ্যা আছে যারা কিনা 5 দ্বারা ভাগ যাবে। না, খুব সহজে বলে দেবো, 1 থেকে 200 পর্যন্ত মোট কটা সংখ্যা হয় গো, 200টা। তাহলে কটা সংখ্যা থাকবে 5 দ্বারা ভাগ যাবে, তাহলে 40টা এমন সংখ্যা থাকবে যারা কিনা 5 দ্বারা ভাগ যাবে। তাহলে 66টা এমন সংখ্যা পাবো যারা কিনা 3 দ্বারা ভাগ যাবে, 40টা এমন সংখ্যা পাবো যারা কিনা 5 দ্বারা ভাগ যাবে। তাহলে মোট কতগুলো সংখ্যা হয়ে গেল, 66 আর 40 যোগ করে দাও, তাহলে আমাদের হয়ে যাবে 6, আর এখানে হয়ে যাবে 6 4 10, 106। তোমাদের অপশানে দেখবে 106ও থাকবে, কিন্তু ওটা আমাদের সঠিক উত্তর হবে না। কেন সঠিক উত্তর হবে না, দেখো একটু খেয়াল করো। ধরো 15, তাহলে 15 তো 3 দ্বারাও ভাগ যায়, 5 দ্বারাও ভাগ যায়। 15 3 দ্বারাও ভাগ যায়, 15 5 দ্বারাও ভাগ যায়। তাহলে এই যে 66টা সংখ্যা নিয়েছি, 1 থেকে 200-র মধ্যে 3 দ্বারা সংখ্যা, 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো, 66টা। তার মানে ওর মধ্যে 15 ঢুকে আছে। 1 থেকে 200 পর্যন্ত 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো, 40টা। তার মানে ওর মধ্যেও 15 ঢুকে আছে। তার মানে দেখো 15কে আমরা দুবারে নিয়ে নিচ্ছি না, 15কে আমরা দুবার নিয়ে নিচ্ছি না। আবার 15 বাদ দিয়ে যদি ধরো 30, 30 3 দ্বারাও ভাগ যায়, 30 5 দ্বারাও ভাগ যায়। তাহলে যখন 3 দ্বারা বিভাজ্য সংখ্যা নিয়েছি 66টা, তাহলে ওর মধ্যেও নিশ্চয়ই 30 ঢুকে আছে। যখন 5 দ্বারা বিভাজ্য সংখ্যা নিয়েছি 40টা, তাহলে ওর মধ্যেও নিশ্চয়ই 30 ঢুকে আছে। তাহলে যে সমস্ত সংখ্যাগুলো 3 এবং 5 দ্বারা বিভাজ্য, সেই সমস্ত সংখ্যাগুলো আমরা কি দুবার দুবার করে নিয়ে নেওয়া হচ্ছে। তাহলে কি করতে হবে, ওদেরকে বাদ দিতে হবে। তাহলে 3 ও 5 দ্বারা বিভাজ্য, 1 থেকে 200 পর্যন্ত 3 ও 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো আছে না, 1 থেকে 200 পর্যন্ত মোট 200টা সংখ্যা হয়। 3 ও 5 দ্বারা বিভাজ্য মানে আমি কি বলতে পারি, 15 দ্বারা বিভাজ্য হবে। তোমাদেরকে বলা রয়েছে যে যদি দ্বারা কথাটা শেষে থাকে, 2টা 3টা অঙ্ক থাকলে তাদের লসাগু করতে হয়। তাহলে 3 ও 5 দ্বারা বিভাজ্য সংখ্যা মানে কি, সেটা 15 দ্বারা ভাগ যাবে। একে ভাগ করো, কত চলে যাবে বলো তো, 15 একে 15, 13 দশমিক আসবে। তাহলে দশমিকের পোর্শনগুলো নেব না, শুধু পূর্ণ সংখ্যা নেব। তাহলে আমাদের 3 আর 5 দ্বারা দুটো দ্বারাই ভাগ যাবে এমন মোট 13টা সংখ্যা আসবে 1 থেকে 200-র মধ্যে। কি কি, 3 আসবে, 3 সরি বলছি, 15 আসবে, 30 আসবে, 45 আসবে, 60 আসবে, ঠিক আছে, 75 আসবে, 90 আসবে। এইরকম সংখ্যাগুলো আসবে যারা কিনা 3 দ্বারাও ভাগ যাবে, 5 দ্বারাও ভাগ যাবে। তাহলে এই 13টা সংখ্যাকে কি করতে হবে, আমাদের বাদ দিতে হবে। মোট সংখ্যা এসেছিল 106টা। তাহলে এই 100-600টা সংখ্যা থেকে 13টা সংখ্যা বাদ দেব। কেন 13টা সংখ্যা বাদ দেব না, আমাদের যখন এই যে 66টা নিয়েছি, এখানে 40টা নিয়েছি, তাহলে প্রত্যেকটা সংখ্যাকে দুবার করে ধরা হয়ে যাচ্ছে। তাই আমরা কি করব, 13টাকে বাদ দেব। 6 থেকে 3 গেলে 9, 10 থেকে 1 গেলে 93। অপশান বি আমাদের সঠিক উত্তর। আমি আবার রিপিট বোঝাচ্ছি। আমাদের জানতে চেয়েছে 200 অপেক্ষা ক্ষুদ্রতম কতগুলি সংখ্যা রয়েছে
যারা কিনা হয় 3 দিয়ে ভাগ যাবে, না হয় 5 দ্বারা ভাগ যাবে। তার মানে আমি দেখলাম 100 থেকে 200 পর্যন্ত মোট 200 টা সংখ্যা থাকে। 3 দ্বারা তাহলে কে ভাগ যাবে? 3 একে 3, 3 দুয়ে 6, 3 তিনে 9, 3 চারে 12, 3 পাঁচে 15, 3 ছয়ে 18 এইরকম করে মোট 66 টা অঙ্ক পাবে যারা কিনা 3 দ্বারা ভাগ যাবে। কি করে পেলাম? না 200 কে 3 দ্বারা ভাগ করে দিলে আমরা 66 পেয়ে যাব। ঠিক আছে? একই রকম ভাবে 1 থেকে 200 পর্যন্ত 5 দ্বারা বিভাজ্য সংখ্যা কতগুলো পাবো? না 200 কে 5 দিয়ে ভাগ করে বলে দেবো 40 টা। ঠিক আছে, এবারে ভাবো, যখন আমরা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা লিখেছি তার মানে ওর মধ্যে নিশ্চয়ই আমরা 15 কেও নিয়েছি, ওর মধ্যে আমরা 30 কেও নিয়েছি, ওর মধ্যে আমরা 45 কেও নিয়েছি। আবার যখন 5 দ্বারা বিভাজ্য সংখ্যা 40টা নিচ্ছি, তার মধ্যেও 15 থাকছে, তার মধ্যেও 45 থাকছে, তার মধ্যেও 30 থাকছে। তাহলে সংখ্যাগুলোকে দুবার দুবার করে নেওয়া হয়ে যাচ্ছে না? তাহলে দুবার দুবার করে নেওয়া হয়ে যাচ্ছে বলে ওদেরকে একবার বাদ দিতে হবে। তাহলে আমাদেরকে সেই সমস্ত সংখ্যাগুলোকে একবার বাদ দেব যারা কিনা 3 ও 5 দুটো সংখ্যা দ্বারাই বিভাজ্য। তাহলে এরকম 3 ও 5 দুটো সংখ্যা দ্বারাই বিভাজ্য সংখ্যা কতগুলো পাবো? 13টা পাবো। কি কি? না প্রথম পাবে 15, তারপরে পাবে 30, তারপরে 45, তারপরে 60, তারপরে 75, 90, এভাবে 105, 120 এই সমস্ত সংখ্যাগুলো পাবে। ঠিক আছে? তাহলে এদের যে মোট যে সংখ্যা এসেছিল 106, সেখান থেকে আমাদেরকে কি করতে হবে? এই 13টা সংখ্যা, এদেরকে তো দুবার করে লেখা হয়েছিল, 66 সময়ও নিয়ে নেওয়া হয়েছিল, 40 এর সময়ও নিয়ে নেওয়া হয়েছিল, তাই ওদেরকে একবার বাদ দিয়ে দিতে হবে। সঠিক উত্তর আমাদের হয়ে যাবে 93টি। তাহলে 200 থেকে ক্ষুদ্রতম আমরা 93টা সংখ্যা পেতে পারি যারা কিনা হয় 3 দ্বারা ভাগ যাবে, না হয় 5 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে, চলো পরবর্তী আমরা 14 দাগে চলে আসছি। কি বলেছে দেখো, বলেছে 2/5 এর সঙ্গে কত যোগ করলে 2 পাওয়া যাবে? 2/5 এর সঙ্গে কত যোগ করলে 2 পাওয়া যাবে? দেখো খুব সহজে, আমাকে যদি জিজ্ঞেস করে 10 এর সঙ্গে কত যোগ করলে 17 পাবে, আমরা খুব সহজেই বলে দিতে পারি 10 এর সঙ্গে যদি 7 যোগ করি 17 পাবো। আমাদেরকে যদি জিজ্ঞেস করে 23 এর সঙ্গে কত যোগ করলে 25 পাওয়া যাবে, আমরা খুব সহজেই বলে দেবো 23 এর সঙ্গে 2 যোগ করলে 25 পাবো। কিন্তু আমাদেরকে যদি জিজ্ঞেস করে 43,785 সঙ্গে কত যোগ করলে 90,268 পাবে, তখন কিন্তু আমরা খুব সহজে বলতে পারবো না, তখন আমাদের একটু ভেবে বলতে হবে। তাহলে উত্তরটা অ্যাকচুয়ালি কিভাবে পাচ্ছি? 10 এর সঙ্গে কত যোগ করলে 17 পাবো? না দেখো, তুমি 17 থেকে 10 বাদ দিয়ে দাও, তুমি 7 উত্তর পেয়ে যাবে। 23 এর সঙ্গে কত যোগ করলে 25 হবে? না তুমি 25 থেকে 23 বাদ দিয়ে দাও, দেখো 2 উত্তর পেয়ে যাবে। একই রকম ভাবে 43,785 এর সঙ্গে কত যোগ করলে 90,268 আসবে? না 90,268 থেকে 43,785 বাদ দিয়ে দেবো। এখানেও একই রকম ভাবে বলেছে 2/5 এর সঙ্গে কত যোগ করলে 2 পাবো, আমরা কি করব? 2 থেকে 2/5 বাদ দিয়ে দেব। তাহলে বাদ দিয়ে দাও, 5 আর 2 গুণ করলে 10, ওখানে থাকলো 2। তাহলে 10 থেকে 2 বাদ দিলে কত হলো? 10 থেকে 2 বাদ দিলে আমাদের হয়ে যায় 8। 8/5। দেখো উত্তরগুলো মিশ্র ভগ্নাংশে রয়েছে, তাহলে একে মিশ্র ভগ্নাংশে করলে 1/3/5। দেখো অপশন ডি তে রয়েছে, অপশন ডি তে রয়েছে। তাহলে 14 দাগের আমাদের উত্তর চলে আসবে 2 থেকে 2/5 বাদ দিয়ে দেব, আমরা পেয়ে যাব 1/3/5। চলো 15 দাগ দেখো, সিমলা থেকে কুরুক্ষেত্র যেতে 8 ঘন্টা 5 মিনিট সময় লাগে। রতন ভোর 3টায় সিমলা থেকে কুরুক্ষেত্রের উদ্দেশ্যে রওনা হলে কখন কুরুক্ষেত্রে পৌঁছাবে? তাহলে কোথা থেকে কোথা পর্যন্ত যাবে? সিমলা থেকে কুরুক্ষেত্র পর্যন্ত যাবে। এই সিমলা থেকে কুরুক্ষেত্র দুটো জায়গার নাম বলা রয়েছে। সিমলা থেকে কুরুক্ষেত্র যেতে কত ঘন্টা সময় লাগে? 8 ঘন্টা 5 মিনিট সময় লাগে। তাহলে রতন কি করেছে? ভোর 3টার সময় বেরিয়েছে, ভোর 3টার সময় বেরিয়েছে। তাহলে 3টার সময় বেরিয়েছে মানে কি, তার যেতে 8 ঘন্টা 5 মিনিট সময় লাগবে, কারণ প্রশ্নেই বলে দেওয়া রয়েছে সিমলা থেকে কুরুক্ষেত্র যেতে 8 ঘন্টা 5 মিনিট সময় লাগে। তাহলে 3টায় বেরিয়েছে, 8 ঘন্টা 5 মিনিট সময় লাগবে। তাহলে 8 ঘন্টা 5 মিনিট কি করে দাও? যোগ করে দাও। হয়েছে? দেখো 5 মিনিটটা কিভাবে লিখলাম, দেখো প্রথমে 0 লিখেছি, তারপরে 5 লিখেছি, এটা কিন্তু 5 মিনিট। কেউ যদি প্রথমে 5 পরে 0 লিখে দাও, সেটা কিন্তু 50 মিনিট হয়ে যাবে। তাহলে যোগ করে দাও 5 0, আমাদের চলে আসবে 8 3 11। তাহলে কখন পৌঁছে যাবে? সকাল 11টা 5 মিনিট। দেখো অপশান সি তে রয়েছে, সকাল 11টা 5 অপশান সি তে রয়েছে। অপশান সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এবার এইখানে যে অপশানগুলো রয়েছে না, আমার সকাল দুপুর রেখা রয়েছে, তোমাদের অপশানে দেখবে হয়তো এএম আকারে লেখা থাকতে পারে, 11টা 15 AM,
এখানে থাকবে 12টা 25 PM, এরকম AM আকারে লেখা থাকতে পারে। তাহলে তোমরা তো জানোই যে রাত 12টা থেকে সকাল দুপুর 11টা 59 পর্যন্ত সময়কে AM বলা হয়। একই রকম ভাবে দুপুর 12টা থেকে রাত 11টা 59 পর্যন্ত সময়গুলোকে PM বলা হয়। তাহলে এই অঙ্কে আমাদের সঠিক উত্তর চলে আসবে কত? 11টা 5 সকাল আমাদের সঠিক উত্তর চলে আসবে। চলো 16 দাগের কি বলা রয়েছে দেখো। একজন ছাত্রের নম্বর ভুলভাবে 39-এর পরিবর্তে 93 হিসেবে প্রবেশ করা হয়। এর কারণে ক্লাসের গড় নম্বর 1 বৃদ্ধি পেয়ে যায়। কি করা হচ্ছে? ধরো স্কুলে যতগুলো ছেলে তো নম্বর পেয়েছে, ধরো একটা ক্লাসে অনেকজন ছেলে আছে, এবারে প্রত্যেকের নাম্বার যোগ করা হচ্ছে, ঠিক আছে? যোগ করতে করতে একজন ছেলে 39 পেয়েছে, ভুলবশত সেই 39-এর জায়গায় কত লেখা হয়ে গেছে? উল্টে গেছে, সংখ্যাটা 93 লেখা হয়ে গেছে। তাহলে সে পেয়েছে 39, তার বদলে কত লিখে ফেলেছি? 93 লিখে ফেলেছি। তাহলে বেশি লিখে ফেলেছি। বেশি লিখেছি মানে কি? প্রত্যেকের নাম্বার তো বেড়ে যাবে। এই জন্য বলেছে দেখো ক্লাসের গড় নম্বর 1 করে বৃদ্ধি পেয়েছে। তাহলে কি পেয়েছে? গড় নম্বর 1 বৃদ্ধি পেয়েছে। কেন বৃদ্ধি পেয়েছে? কারণ আমি 39-এর বদলে 93 লিখেছি বলে, মানে কত বেশি লিখে ফেলেছি গো? 93 থেকে 39 বাদ দিয়ে দাও, তাহলে 13 থেকে 9 গেলে 4, 8 থেকে 3 গেলে 5। তাহলে আমি কত বেশি লিখে ফেলেছি? 54 বেশি লিখে ফেলেছি। এই 54 বেশি লেখার ফলে আমার প্রত্যেকের গড় কত করে বেড়েছে? 1 করে বেড়েছে। প্রত্যেকের গড় কত করে বেড়েছে? 1 করে বেড়েছে। তাহলে আমি কত নাম্বার বেশি লিখেছিলাম? 54 নাম্বার বেশি লিখে ফেলেছিলাম। প্রত্যেকের গড় কত করে বেড়েছে? 1 করে বেড়েছে। তাহলে আমাদের জানতে চেয়েছে ক্লাসে কতজন ছাত্র আছে। তার মানে আমি পরিষ্কারভাবে বলে দিতে পারি ক্লাসে নিশ্চয়ই 54 জন ছাত্র আছে। এই জন্য প্রত্যেকের 1 করে গড় বেড়েছে। ক্লাসে যদি 27 জন ছাত্র থাকতো, তাহলে আমি 54 যদি বেশি লিখি তাহলে 2 করে গড় বেড়ে যেত। কিন্তু আমাদের গড় বেড়েছে কত করে? 1 করে। তাহলে যত বেশি লিখেছি আর যত গড় বৃদ্ধি পেয়েছে, দুটোকে ভাগ করলেই আমরা পেয়ে যাব ক্লাসে কত ছাত্র সংখ্যা আছে। আমি 39-এর বদলে ভুলে 93 লিখে ফেলেছি, তাহলে বেশি কত লিখেছি? 54 বেশি লিখেছি। যেই না 54 বেশি লিখেছি, গড় 1 করে বেড়েছে। তাহলে প্রত্যেকের 1 1 করে বাড়া মানে 54 বাড়বে। তাহলে কতজন আছে? আমি পরিষ্কারভাবে বলে দিতে পারি নিশ্চয়ই তাহলে 54 জন আছে। 54 জনের 1 1 করে বাড়লেই তো 54 নাম্বার বেড়ে যায়। তাহলে অপশন ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। মোট যে নাম্বার বৃদ্ধি পেয়েছে সেটাকে গড়ের বৃদ্ধির নাম্বার দিয়ে ভাগ করলে আমরা উত্তর পেয়ে যাব। ঠিক আছে, চলো চলে আসবো আমরা পরবর্তী অঙ্ক 17 দাগে। দেখো 17 দাগের অঙ্ক কি বলা রয়েছে। বার্ষিক কত সরল সুদের হারে 925 টাকা 5 বছরে 1110 টাকা হবে? কি কি দেয়া রয়েছে? আমাদের আসল দেয়া রয়েছে, আসল যেটাকে আমরা পি দ্বারা চিহ্নিত করে থাকি, তাহলে বলা রয়েছে 925 টাকা। সময় যেটাকে আমরা টি দ্বারা চিহ্নিতকরণ করে থাকি সেটাকে আমাদের বলা রয়েছে 5 বছর। আর আমাদের রয়েছে সুদাসল দেয়া রয়েছে। সুদাসল বলতে কি না, কোনো একটা অর্থ কিছু সময় পরে যত টাকাতে পরিণত হয়, তাহলে আমি রেখেছিলাম 925 টাকা, হয়ে গেছে 1110 টাকা। যত টাকা হচ্ছে সেটাকেই আমাদের বলা হয় অ্যামাউন্ট, বাংলাতে বলা হয় সুদাসল। তাহলে সুদ কত হয়ে যাবে? তোমরা প্রত্যেকেই জানো যত টাকা অতিরিক্ত পাই সেটাকেই আমাদের কি বলা হয়? সুদ বলা হয়। তাহলে 925 টাকা রেখেছিলাম, পাচ্ছি 1110 টাকা। তাহলে কত টাকা বেশি পাচ্ছি? না 1110 টাকা থেকে কি করে দেব? 925 টাকা বাদ দেব। বাদ দিলে আমাদের কত আসবে? 185 টাকা। তাহলে কত টাকা আমি বেশি পাচ্ছি? 185 টাকা বেশি পাচ্ছি। যত টাকা বেশি পাই সেটাকেই আমাদের সুদ বলা হয়। তার মানে আমরা 185 টাকা সুদ পাচ্ছি। আমাদের কি জানতে চেয়েছে দেখো, বার্ষিক কত সরল সুদের হারে, অর্থাৎ সুদের হার জানতে চেয়েছে, যেটাকে আমরা কি দ্বারা লিখি গো? আর দ্বারা লিখি। তাহলে আর নির্ণয়ে আমাদের ফর্মুলা কি ছিল? 100 ইন্টু আই অর্থাৎ সুদ বাই পি গুণিতক টি, আসল গুণিতক সময়। তাহলে বসিয়ে দাও 100, সুদের জায়গায় বসিয়ে দাও 185, আসলের জায়গায় বসিয়ে দাও 925, সময়ের জায়গায় বসিয়ে দাও 5 বছর। ঠিক আছে, কাটাকাটি করে দাও। আমি দেখতে পাচ্ছি 125 5-এ কি চলে যাবে? হ্যাঁ, 5 5-এ 25-এর 5, হাতে 2, 8 5-এ 40, 2-এ 42-এর 2, হাতে 4, 5 একে 5 4 9, সুন্দর চলে যাবে। 125 আর 925 পুরো 5-এ কেটে চলে যাবে। এবারে এই নিচের 5 আর এই 100 কাটো, 5 20-তে 100, এই নিচের 5 আর উপরের 20 কাটো 4, তাহলে উত্তর আমাদের কত চলে গেল? 4%। দেখো অপশন সি তে রয়েছে।
তাহলে সরল সুদের হার নির্ণয়ের ফর্মুলা আমাদের হয় 100 ইন্টু আই বাই পি গুণিতক টি। মান বসাবো, উত্তর আমাদের বেরিয়ে যাবে 4%। চলো পরবর্তী অঙ্কে চলে আসি। 18 দাগে কি বলা রয়েছে দেখো, এক দোকানদার 870 টাকায় একটি চিনির বস্তা ক্রয় করলেন। তাহলে একজন দোকানদার একটা চিনির বস্তা কিনেছেন, এটি পরিবহনের জন্য 30 টাকা খরচ করলেন। ধরো দোকানদার মার্কেটে গিয়েছে, বাজারে গিয়েছে, তাহলে এখানে একটা বস্তা কিনেছেন। এবার এই বস্তাটাকে তো তাকে দোকান পর্যন্ত নিয়ে আসতে হবে, তার যেখানে বড় করে দোকান আছে সেইখান পর্যন্ত তো এই বস্তাটাকে নিয়ে আসতে হবে। তাহলে কিছুতে করে তো নিয়ে আসতে হবে, একটা ভ্যান করে বা কিছু করে নিয়ে আসতে হবে। সেই যে পরিবহন, যেটাকে নিয়ে আসার জন্য পরিবহন বলা হয়েছে, সেই পরিবহনে কত টাকা খরচ হয়েছে? 30 টাকা খরচ হয়েছে। তাহলে কিনতে খরচ হয়েছিল 870 টাকা, পরিবহনে খরচ হয়েছে 30 টাকা, তাহলে মোট কত টাকা খরচ হয়ে গেল? মোট আমাদের 900 টাকা খরচ হয়ে গেল। তাহলে ওই বস্তাটার পেছনে, ওই চিনির বস্তার পেছনে কিনতে এবং আনতে মোট কত টাকা খরচ হয়ে গেল? 900 টাকা। মোট আমাদের যত টাকা খরচ হয় সেটাই আমাদের কি হয়? ক্রয় মূল্য। মোট যত টাকা খরচ হয়েছে এটাই আমাদের হয়ে যাবে কি? ক্রয় মূল্য। তাহলে ওই বস্তাটাকে কিনতে আমার মোট কত টাকা খরচ হলো? 900 টাকা। এবারে বলেছে যদি তিনি 3% লাভে ওই বস্তা বিক্রি করতে চান তাহলে কত টাকায় বিক্রয় করতে হবে। তাহলে আমাদের কি জানতে চেয়েছে? বিক্রয় মূল্য জানতে চেয়েছে। আমরা বিক্রয় মূল্য বের করার একদম ফর্মুলা আমরা জানি। তাহলে ক্রয় মূল্য গুণিতক 100 প্লাস লাভের পার্সেন্ট বাই 100। তোমরা দুটো ভাবে করতে পারো, 900 টাকার 3% বের করবে, করে 900-র সঙ্গে যোগ করে দিতে পারো, নাহলে একদম এইভাবে ফর্মুলা বসিয়ে দেবে, বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য গুণিতক 100 প্লাস লাভের পার্সেন্ট বাই 100। ক্রয় মূল্য আমাদের কত বেরিয়েছে? 900। 100 প্লাস লাভের পার্সেন্ট, লাভের পার্সেন্ট কত দেওয়া আছে? 3 বাই 100। সমাধান করো, 900 গুণ ওপরে থাকবে 100, 3 বাই 100, কাটাকাটি করো, 109 এ 900, 103 কে 9 দিয়ে গুণ করলে 9 3 27, 9 কে 9, 927 টাকা। দেখো একদম অপশান এ তে রয়েছে, 927 টাকা একদম অপশান এ তে রয়েছে। তাহলে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য গুণিতক 100 প্লাস লাভের পার্সেন্ট বাই 100। মান বসাবে, সমাধান করবে, 927 টাকা আমাদের সঠিক উত্তর চলে আসবে। ঠিক আছে, চলো 18-র পরে আমরা চলে আসব, আমাদের আর বাকি দুটো অঙ্ক রয়েছে। 19-এর দাগে চলে আসব। দেখো কি বলা রয়েছে, 3.6 মিটার 4.5 মিটার পরিমাপের একটি মেঝে ঢাকতে। তাহলে এই রকম করে একটা আয়তাকার মেঝে দেয়া রয়েছে, ঠিক আছে, যার আমাদের দৈর্ঘ্যটা আমাদের বলা রয়েছে 4.5 মিটার, আর প্রস্থটা আমাদের বলা রয়েছে 3.6 মিটার। ঠিক আছে, এবারে এই মেঝেতে কি করব? 15 সেমি বাহু বিশিষ্ট কতগুলি বর্গাকার টাইলস লাগবে, এই মেঝেটা ঢাকা দেওয়া হবে। বর্গাকার টাইলস কি করাবো? এই মেঝেতে বসাবো। এই রকম মেঝে রয়েছে, সেই মেঝেতে কি করব? বর্গাকার টালি বসাবো। ঠিক আছে, এরকম সমান মাপের, আমার তো যাই হোক করতে গিয়ে বড় ছোট হয়ে যাচ্ছে, সমান মাপের বর্গাকার টালি বসাবো। তাহলে জানতে চেয়েছে কতগুলো টালি লাগবে, টাইলস লাগবে জানতে চেয়েছে। এই ধরনের অঙ্ক খুবই সহজ অঙ্ক। এই ধরনের অঙ্ক কি শেখানো রয়েছে? যখনই টাইলসের অঙ্ক পড়বে বা টাইলসকে টালিও বলা থাকতে পারে, যখনই জানতে চাবে কি করবে? মেঝের ক্ষেত্রফলকে টালির সংখ্যা বের করার জন্য বা টাইলসের সংখ্যা বের করতে হলে আমাদের কি করতে হয়? মেঝের ক্ষেত্রফলকে টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হয়। মেঝের ক্ষেত্রফলকে আমাদের কি করতে হয়? টালির ক্ষেত্রফল দিয়ে, বা টাইলসকে টালিও বলা হয়ে থাকে, টাইলসের ক্ষেত্রফল দিয়ে আমাদের কি করতে, অঙ্কে দেখবে তোমাদের টাইলসকে টালি বলা থাকবে হয়তো, টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হয়। তাহলে করো, মেঝের ক্ষেত্রফল দেখো এক এক করে খেয়াল করো, মেঝের পরিমাপগুলো কি দেওয়া রয়েছে? মিটার এককে, কিন্তু টাইলসের পরিমাপগুলো দেখো সেন্টিমিটার এককে আছে। তাহলে আমাদের প্রথম কাজ হবে মিটার এককে সেন্টিমিটারে প্রকাশ করা। তাহলে মিটারকে সেন্টিমিটার করলে কত হয় গো? আমরা জানি মিটারকে সেন্টিমিটার করতে হলে 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে 3.6 কে 100 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 360 সেমি। একই রকম ভাবে 4.5 মিটারকে সেন্টিমিটার করতে হলে কি করতে হবে? 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের কত হয়ে যাবে? 450 সেমি। মিটারকে সেন্টিমিটার করতে হলে 100 দিয়ে গুণ করতে হয়। এবারে মেঝের পরিমাপ তাহলে কি পেলাম? দৈর্ঘ্য পেলাম 450 সেমি, প্রস্থ পেলাম 360 সেমি। হয়েছে। এবার ক্ষেত্রফল আমরা কি জানি? ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণিতক প্রস্থ।
দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করলে ক্ষেত্রফল আসে, তাহলে উপরে টালির ক্ষেত্রফল হয়ে গেল। নিচে আমরা কি করব, টাইলসের ক্ষেত্রফল করব। ওপরে মেঝের ক্ষেত্রফল হয়ে গেল, নিচে টালির ক্ষেত্রফল হয়ে যাবে। টালিগুলো কি কি আকৃতির গো? টালিগুলো তো বলাই রয়েছে বর্গাকার। আর আমরা জানি বর্গাকার কোনো কিছুর ক্ষেত্রফলের সূত্র কি গো? বাহু স্কোয়ার করতে হয়। তাহলে বর্গাকার ক্ষেত্রের বাহু কত বলেছে? 15 সেমি। তাহলে তার ক্ষেত্রফল কত হয়ে যাবে গো? 15কে 15 দিয়ে গুণ করে দেব, বাকি কাটাকাটি করো। তাহলে 15 3 45 30, আবার কেটে দাও 15 2 30। তাহলে ওপরে থাকলো 2 আর 360, গুণ করে দাও 720। অপশান এ আমাদের সঠিক উত্তর। তাহলে যখনই মেঝের ক্ষেত্রফল, সরি, টালির সংখ্যা জানতে চাইবে, মেঝের ক্ষেত্রফলকে টালির ক্ষেত্রফল দিয়ে ভাগ করব। এককগুলো খেয়াল করব। কখনো কখনো ইটের অঙ্ক জানতে চাইবে, দেয়ালের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেয়া থাকবে, ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা জানতে চাইবে, দেয়া থাকবে, জানতে চাইবে কতগুলো ইট লাগবে। তাহলে কি করব, দেয়ালের আয়তন বের করব, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে দেয়ালের আয়তন বেরোবে। একই রকম ভাবে ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে ইটের আয়তন বেরোবে। দেয়ালের আয়তনকে ইটের আয়তন দিয়ে ভাগ করলে আমাদের ইটের সংখ্যা পেয়ে যাব, কতগুলো ইট লাগবে। এই অঙ্কের আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ 720। চলো, শেষ অঙ্ক আমাদের বলা রয়েছে 20 দাগে। আজকে সাজেশন সেটের শেষ অঙ্ক কি বলা রয়েছে দেখো। একটি আয়ত ঘনের আয়তন 144 ঘন সেমি। ঠিক আছে, কার আয়তন দেয়া রয়েছে? আয়ত ঘনের আয়তন দেয়া রয়েছে। আয়ত ঘনের আয়তন দেয়া রয়েছে। আয়ত ঘনের আয়তন আমাদের কত বলা রয়েছে? 144 ঘন সেমি। ঠিক আছে, আর কি কি দেওয়া রয়েছে? আয়তঘনের দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া রয়েছে, আমাদের উচ্চতা বের করতে বলেছে। একদম সহজ একটা অঙ্ক। আমরা আয়তন সমান কি জানি গো? দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা গুণ করলেই তো আয়তঘনের আয়তন আসে। দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা গুণ করলেই আয়তঘনের আয়তন আসে। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, উচ্চতা কত বলা রয়েছে? দৈর্ঘ্য বলা রয়েছে 8 সেমি, প্রস্থ বলা রয়েছে 6 সেমি, কিন্তু উচ্চতা তো বলা নেই, তাই উচ্চতাটাকে আমরা উচ্চতায় লিখে রাখলাম। আর আয়তনটা কত বলা রয়েছে? 144 ঘন সেমি। এবারে আমরা উচ্চতা বের করে নেব। তাহলে কিভাবে? উচ্চতা বের করতে হলে আমরা কি করব গো? এই 144কে ডান দিকের 8 গুণিতক 6 অর্থাৎ 48 দ্বারা ভাগ করে দেব। তোমরা 8 আর 6 গুণফল আকারেই লিখতে পারো, না হলে 8 আর 6 গুণ করে 48 লিখে দিতে পারো। কাটাকাটি করো, দেখো 3 এ কেটে যাবে, 8 3 24 4, হাতে 2, তাহলে আমাদের চলে আসবে 3 সেমি। অপশান বি আমাদের সঠিক উত্তর। তাহলে এই হচ্ছে আমাদের আজকের সাজেশন সেটের 20টা অঙ্ক আমরা দেখে পেলাম। একদম এই রকমই তোমাদের পরীক্ষাতে থাকবে। খুব সুন্দরগুলোকে, অঙ্কগুলোকে খাতায় নোট করে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, এর বাইরে আর কিচ্ছু না। ঠিক আছে, মেন্টাল অ্যাবিলিটির যে আমাদের সেটগুলো দেওয়া হচ্ছে সেগুলো দেখতে হবে। এই সপ্তাহে আমাদের একদিন বাংলারও সেট আসবে। ঠিক আছে, ভাষাজ্ঞান যেটা বলা হয়ে থাকে, সেই ভাষাজ্ঞানও আমরা 4 5টা 6টা অনুচ্ছেদ দেখব। সমস্ত কিছু সেখানে ব্যাকরণেরও কিছু প্রশ্ন থাকবে, সমস্ত কিছু মিশিয়ে থাকবে। ঠিক আছে, শুধু ক্লাসগুলোকে রেগুলারলি খুব সুন্দর করে ফলো করতে হবে এবং বাড়িতে সুন্দর করে জিনিসগুলোকে প্র্যাকটিস করতে হবে। হয়েছে? ক্লাসগুলো আবার ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে। সঙ্গে কারুর কিছু যদি জানার থাকে কমেন্টে জানাবে, আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, চলো, খুব সুন্দর করে তাহলে প্র্যাকটিস করতে থাকো। সুস্থ থেকো, ভালো থেকো, তোমাদের মতো করে সবার খেয়াল রেখো। জয় হিন্দ।